হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? এই তো আছি, এখন ভালো আছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না নয়েজ আসছে আসলে? আলহামদুলিল্লাহ আপনি ভালো এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো আমরা কনজারভেশন অফ এনার্জি চ্যাপ্টারটা শুরু করেছিলাম গত সপ্তাহে আর কি, মানে গত সপ্তাহের আগের সপ্তাহে। তো কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ সিস্টেম, নন কনজারভেটিভ সিস্টেম, এই বিষয়গুলো আমরা পড়েছি আর কি। তোমাদের কারো কোনো প্রবলেম আছে এই টপিকগুলো নিয়ে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। স্যার এই নন কনজারভেটিভ ফোর্সের যে ডেফিনিশনটা স্যার, স্যার ওইটা যদি এরকম ভাবে বলা হয়, when the total amount of work done by a force in a independent path or closed path is not zero, that force is called non conservative force। তাহলে কি ডেফিনিশনটা ঠিক হবে? না, এটা ঠিক হলো না। তুমি যেটা বললে যে when the When work done by force in a closed path or independent path. Independent path নামে তো কিছু আছে কি? ইন্ডিপেন্ডেন্ট পাথ মানে কি? যে কোনো পথে স্যার, অর্থাৎ পথটা ক্লোজ না। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ক্লোজ পাথ। ক্লোজ পাথ তোমার এখানে এটা কনজারভেটিভ ফোর্স হবে কি হবে না এটা যাচাই করার একটা উপায় হলো তোমাকে ক্লোজ পাথে ওয়ার্ক ডানটা দেখতে হবে। বুঝছো? আচ্ছা স্যার, কনজারভেটিভ ফোর্স হবে কি হবে না এটা যাচাই করার উপায়টা হলো ওই ফোর্স দিয়ে একটা ক্লোজ পাথে কাজগুলো কেমন হয় সেটা তুমি এক্সামাইন করো। একটা ক্লোজ লুপে, ক্লোজ লুপ মানে কিন্তু ক্লোজ পাথ। তাই যদি জি ক্লোজ লুপ যদি এরকম হয় একটা, আমি তোমাদের আজকে বোর্ডে আছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা শেয়ারিংটা যদি আমি অফ রাখি তাহলে তুমি হয়তো বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতে পাবে। জি স্যার। যাক, তাহলে আমাদের এই লুপ যদি ধরো এরকম ভাবে আরবিট্রারি যে কোনো একটা লুপ যদি হয়, সেই লুপটা যদি ক্লোজ হয় সেটাকে আমরা বলি এরকম ক্লোজ পাথ। তো এই ক্লোজ পাথে যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি শুরু করতে পারো। ধরো এই পয়েন্ট থেকে আমরা শুরু করলাম, সম্পূর্ণ পথ ঘুরে যদি আবার ওই পয়েন্টে ফিরে আসি, তাহলে যদি কোনো ফোর্সের জন্য এই কাজটা যদি শূন্য হয় তাহলে ওই ফোর্সটাকে আমরা বলবো কনজারভেটিভ ফোর্স। আর যদি কোনো ফোর্সের জন্য এরকম ক্লোজ রূপে আমাদের ওয়ার্ক যদি শূন্য না হয় তাহলে এটা নন কনজারভেটিভ ফোর্স। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আমাদের কনজারভেটিভ ফোর্স হলো, তার সাথে আবার এখানে আমাদের বলেছি কনজারভেটিভ সিস্টেম আর নন কনজারভেটিভ সিস্টেম। এগুলো কি জিনিস তোমাদের মনে আছে কি আর কারো? কনজারভেটিভ সিস্টেম, নন কনজারভেটিভ সিস্টেম। কনজারভেটিভ সিস্টেমে স্যার যে কোনো পথে যাক না কেন কোনো সমস্যা নাই, এরকম আর কি। না, ওরকম না আর কি, যে কোনো পাথে নন কনজারভেটিভ সিস্টেমে গেলেও কোনো সমস্যা নাই। মানে সমস্যার কথা যদি বলা, আমাদের কোনো জায়গাতে কোনো সমস্যা নাই আসলে। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে কাজের বিষয়টা। কারণ যদি কনজারভেটিভ সিস্টেম হয় তাহলে ক্লোজ লুপে গেলে কাজটা শূন্য হবে, নন কনজারভেটিভ গেলে পরে হবে না, এই আর কি। কিন্তু এটা যে কোনো পাথে কনজারভেটিভ সিস্টেমও যেতে পারে, নন কনজারভেটিভ সিস্টেমও যেতে পারে। আমাদের যে কোনো পাথে যাওয়া নেই, কোনো অসুবিধা নেই, এটা যেতেই পারে। তো টপিকের পয়েন্টটা বুঝতে হবে। আমাদের পয়েন্ট হলো ক্লোজ লুপ দিয়ে আমরা এক্সামিন করব, এবং এক্সামিনের রেজাল্টটা কিসের ভিত্তিতে দেখবো, সেটা হলো আমাদের যে ওয়ার্ক ডানটা শূন্য হচ্ছে না হচ্ছে না, এটা, এই আর কি। এখন বিষয় হলো আরেকটা, যে কনজারভেটিভ সিস্টেম আমরা যেটা বললাম, ধরো যে আমরা একটা সিম্পল একটা যদি এক্সাম্পলই নিই তোমাদের, আহ, একদম সহজ যে এক্সাম্পল তোমরা জানো, এটা যে কোনো একটা সাপোর্ট থেকে যদি একটা সিম্পল পেডাল যেটা আমরা ঝরিয়ে দিই, এবং সে যদি এরকম ভাবে অসিলেট করতে পারে তার সাসপেনশন পয়েন্টকে কেন্দ্র করে, আচ্ছা ধরলাম এরকম ভাবে ডটেড লাইন, এরকম ভাবে যদি এটা অসিলেট করতে পারে তাহলে পরে সেটা কি হবে, আমরা এটা মানে এরকম ভাবে যদি অসিলেট করে, এটা একটা সিস্টেম হলো আমাদের। এটা একটা সিস্টেম। সিস্টেমটা কি, যে একটা সাসপেনশন পয়েন্ট আছে, একটা স্ট্রিং আছে, এবং একটা বব আছে, এরা সবগুলো মিলে এরকম ভাবে একটা সিস্টেম এখানে তৈরি করলো আর কি। এখন এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কনজারভেটিভ সিস্টেম হতে পারে, আবার নন কনজারভেটিভ সিস্টেমও হতে পারে। আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি আমরা কল্পনা করি, হ্যাঁ বোর্ড আসবে, আমরা প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি কল্পনা করি তাহলে আমাদের এখানে ফ্রিকশন থাকে, এয়ার রেজিস্ট্যান্স থাকে, মানে বাতাসের মধ্যে দিয়ে যখন এটা যাচ্ছে আর কি, বাতাসের মধ্যে দিয়ে যদি যাই তাহলে বাতাসের এয়ার ফ্রিকশন আছে আর কি, এয়ার ফ্রিকশন।
তো এয়ার ফ্রিকশনের জন্য আমাদের কিছু পরিমাণ এনার্জি সব সময়তে এটা হারাবে। তো এরকম ভাবে যদি এনার্জি হারায় তাহলে সেই সিস্টেমটা হলো আমাদের নন কনজারভেটিভ সিস্টেম। বুঝছো? মানে আমরা এরকম ভাবে একটা সিম্পল পেন্ডুলাম এখানে তৈরি করলাম, যে একটা সাসপেনশন পয়েন্ট থেকে বব ঝুলে দিলাম এবং এটা বাতাসের মধ্যে রাখলাম। তো বাতাসের মধ্যে যদি রেখে দিই তাহলে আমাদের এই সিস্টেমটা হয়ে গেল নন কনজারভেটিভ সিস্টেম। কারণ হলো তুমি ধরো এখান থেকে এই পর্যন্ত গেলা, সামথিং কাজ মনে করো 100 জুল, ধরলাম 100 জুল এখানে ওয়ার্ক ডান হলো। আবার এখান থেকে যখন এই পথে আসলা তখন সেখানে হলো তোমার মনে করো সামথিং মনে করো 90 জুল। বুঝছো কেন এরকম হলো? কারণ হলো আমাদের এখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের যে পরিমাণ কাজ হয়েছে আর কি, সেই একই পরিমাণ কাজ এখানে হওয়া উচিত আর কি। এখান থেকে এ পর্যন্ত যেতে যে কাজ, ওখান থেকে এ পর্যন্ত আসতে ওই একই পরিমাণ কাজ হওয়া উচিত, কিন্তু দেখা যাবে যে এটা কম বেশি হচ্ছে আর কি। তো কম বেশিটা কেন? কারণ কম বেশিটা হচ্ছে আমাদের মূলত ফ্রিকশনের জন্য। ফ্রিকশনের জন্য তোমাকে এক্সট্রা কিছু কাজ করতে হচ্ছে। আসলে এটা 90 বলা থেকে এটাকে 110 বলাটা বেশি ভালো। 110 এটাকে বলি। কারণ হলো তোমার এখানে মনে করো অ্যাকচুয়াল কাজটা হয়েছে 90, অ্যাকচুয়াল কাজ হয়েছে 90, সেই 90 এর মধ্যে তাহলে এখানে বাকি 10 হচ্ছে তোমার ফ্রিকশনের জন্য। একই রকম ভাবে ওখান থেকে এ পর্যন্ত আসছো, তাহলে আবার একই রকম ভাবে তুমি এখানে বলতে পারো যে আমাদের কাজটা ফ্রিকশনের জন্য কিছু পরিমাণ কাজ আমাদের এক্সট্রা করতে হচ্ছে এবং ফাইনালি কাজের পরিমাণটা ম্যাচ করছে না। তো যাক, তাহলে এরকম ভাবে যদি একটা নন কনজারভেটিভ সিস্টেম যদি হয় তাহলে এরকম ঘটনা ঘটবে, আমাদের ফ্রিকশন এখানে ইনক্লুডেড থাকবে। আর কনজারভেটিভ তাহলে সিস্টেম, ফিকশন হয়নি স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ, ফিরত আসার সময় যখন ফিকশন হলো, যাওয়ার সময় তাহলে সেই সেম পরিমাণ ফিকশন হবে। হ্যাঁ, ফ্রিকশনের পরিমাণটা আমাদের এখানে তোমার ডিরেকশনের উপরে ডিপেন্ড এখানে করবে কি, আমাদের ফ্রিকশন ডিরেকশনের উপর ডিপেন্ড করে না, তাহলে সেই হিসাবে ফ্রিকশন একই থাকবে, ফ্রিকশন একই পরিমাণ ফ্রিকশন থাকবে। হ্যাঁ, তবে কোনো কোনো সিস্টেম আবার এরকম ভাবে তৈরি করাও যায় যেখানে আমাদের ফ্রিকশনটা দুই দিকে একই রকম থাকে না, এরকম ভাবে তৈরি স্যার করা যেতেও ফ্রিকশন পারে। যদি একই থাকে তাহলে স্যার ফ্রিকশন যদি একই থাকে তাহলে 110 জুল হলো কেন আবার? হ্যাঁ, তাহলে ওটা 100 হতে পারে, তাই না তোমাদের? এটা হ্যাঁ আসলে 100 হওয়া উচিত। এরকম ভাবে গেল ওই সময়তে 90+10, আসার সময়তে আবার 90+10, 100। হ্যাঁ 100 এরকম ভাবে হবে সেক্ষেত্রে আর কি। যাক, আমাদের স্যার এক্সাম্পলটা, তাহলে সেটা নন কনজারভেটিভ সিস্টেম হলো কি করে? কারণ বলছেন তো স্যার বাতাসের বাধায় হ্যাঁ তার মধ্যবর্তী স্যার কাজের পরিমাণটা ধীরে ধীরে অর্থাৎ স্যার বল বাতাসের বাধা পাবে, কোনো হ্যাঁ। এক সময় গিয়ে ববটা তো থেমে যাবে। তাহলে ও নন আচ্ছা, এখানে কনজারভেটিভ। এখানে 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 তোমাকে কাজের পরিমাণটা দেখতে হবে। আমি আবার সিস্টেমটার কথা বলি। ধরো এখান থেকে এই পর্যন্ত গেলাম, এখানে তোমাকে কনজারভেটিভ ফোর্স যেটা আছে ওটার জন্য কাজ করতে হলো 90 জুল, প্লাস এটার জন্য কাজ করতে হলো 10 জুল। বুঝছো? সরি, আমরা ইউনিটটা দিয়ে দিই। 90 জুল হচ্ছে ইয়ার জন্য, প্লাস 10 জুল হলো ফ্রিকশনের জন্য। এখন তুমি যখন এখান থেকে আবার এখান পর্যন্ত আসবা, এখানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কাজ করতে হবে এবার -90 জুল, এবং আবারও ওই ফ্রিকশনের জন্য আমাকে কাজ করতে হবে +10 জুল। এখন এখন একটা ক্লিয়ার কথা দেখো, আমাদের যখন এখান থেকে এই পর্যন্ত গেলাম আমরা, ওই সময়তে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য ধরো কাজ করলাম আবার 90 জুল। আসার সময় তো আমাকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কাজ করতে হবে 90 জুল, কিন্তু তার সাথে আমাদের অ্যাডিশনাল ফ্রিকশনের জন্য কিছু কাজ করতে হতো, যার সময়তেও 10, আসার সময় তো 10 আমাদের ফ্রিকশনটা যদি ইউনিফর্ম যদি হয়, ফ্রিকশনটা ইউনিফর্ম হলে পারে এরকম আমাদের 10+10 এরকম আমাদের এক্সট্রা কাজ করতে হচ্ছে। তাহলে যাওয়ার সময় টোটাল ওয়ার্ক ডান কত হবে? 90+10, 100। বুঝছো? 100। কিন্তু আসলে এখানে আমরা সাইন যেটা দিয়েছি সেই সাইনটা আসলে ঠিক এরকম ভাবে দেওয়াটা ঠিক হলো না, কারণ ফ্রিকশনের যে ওয়ার্ক এটা সবসময় তো তোমার নেগেটিভ ওয়ার্ক, তুমি যেদিকে যাবে তার থেকে বিপরীতে কাজ করবে। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি যেটা দেওয়া উচিত সেটা হলো এখানে 90 প্লাস -10, এখন একই রকম ভাবে 90-10। বুঝছো? ফ্রিকশনের ওয়ার্ক মানে আমাদের সবসময়তে ফোর্সটা যেহেতু আমাদের অ্যাপ্লাইড ফোর্সের অপোজিটে ফ্রিকশনাল ফোর্স কাজ করে, তাহলে এই ওয়ার্কটা অবশ্যই নেগেটিভ হবে, এবং তাহলে আমাদের অ্যাকচুয়াল সাইনটা হচ্ছে এরকম। তাহলে এখন আমাদের ঠিক আছে 90 মাইনাস স্যার 10 মাইনাস জুল। দিয়ে কি আমরা ডিরেকশন বোঝাবো? হ্যাঁ হ্যাঁ, না নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, ওয়ার্কের তো কোনো স্যার ডিরেকশন নেই। বুঝছো? ওয়ার্কের 90 সামনে মাইনাস আছে, এটা দিয়ে কি বোঝাবো? এটা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ক বোঝাবো, পজিটিভ ওয়ার্ক নেগেটিভ ওয়ার্ক। স্যার এটা তো মাইনাস আমরা, থেকে আমরা সাইন হিসেবে ব্যবহার করব। হ্যাঁ মাইনাসটা আমরা এখানে জাস্ট সাইন হিসেবে এখানে ব্যবহার করবো। ধরো এখানে একটা পার্টিকেল এরকম ভাবে কোন একটা পার্টিকেল এখানে আছে, তুমি এটাকে জাস্ট উঠিয়ে এ পর্যন্ত নিয়ে আসলে, তাহলে তুমি বলছো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কাজ করছো, এবং সেই ফোর্সের ডিরেকশন হলো এইদিকে, যেটা যে আমাদের এফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে আমাদের এখানে
এটার ভ্যালু হবে mgh। এখন যেহেতু আমরা সরি mgটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ওয়ার্কের যে পরিমাণটা w ইকুয়ালস টু mgh। এই mgh-টা যখন তুমি এই নিচ থেকে উপর পর্যন্ত নিয়ে আসলে, এই পর্যন্ত যখন নিয়ে আসলে, তখন তোমার কাজটা হলো তোমার কি হবে, যখন নিচ থেকে উপরে নিয়ে আসছো তাহলে আমাদের যদি গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে কাজ করে, টা নিচের দিকে কাজ করছে, তাহলে আমাদের এই সময়তে কাজটা হলো নেগেটিভ। এখন তুমি যদি উপর থেকে আবার এখানে নিচের দিকে নিয়ে আসো, তাহলে সেক্ষেত্রে তোমার হবে আবার w ইকুয়ালস টু প্লাস mgh। বুঝছো? তাহলে আমাদের এই যে নেগেটিভ ওয়ার্ক পজিটিভ ওয়ার্কের বিষয়টি এখানে, আমাদের যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ওই দিকে যদি আমাদের সরণ হয়, ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে কাজটা হয় পজিটিভ। আর যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম তার অপোজিট ডিরেকশনে যদি আমাদের সরণটা থাকে, তাহলে আমাদের কাজটা হয় নেগেটিভ। এই আর কি। স্যার এই তাহলে পজিটিভ দোলনার ওয়ার্ক ক্ষেত্রে শক্তির যে সংরক্ষণ নীতিটা আছে সেটা মেনে চলে না। বুঝিনি, তুমি আবার বলো। বললাম রোল অন। দোলনার ক্ষেত্রে তাহলে স্যার শক্তির যে সংরক্ষণ নীতি আছে না, যে সবসময় শক্তি একই পরিমাণ হ্যাঁ হ্যাঁ থাকবে, হ্যাঁ হ্যাঁ। এখানে তো তাহলে একই পরিমাণ থাকতেছে না। না, শক্তি সবসময় একই পরিমাণ থাকবে। কনজারভেশন আচ্ছা, অফ এই এনার্জি, দোলনার ক্ষেত্রে একবার বেশি হচ্ছে কনজারভেশন অফ একবার কম হচ্ছে। আমরা বলি শোনো শোনো, আমরা এখানে দুইটা কথা, আমরা এখানে পুরো কনফিউশনটা আমরা এখানে ক্লিয়ার করব। আমরা আজকে ক্লিয়ার একটু ভালো মতো শুনি আজকে ক্লাসটা। আমাদের আশা করি আজকের ক্লাসে পরে কনফিউশন থাকবে না। আমাদের এইটুকু এক্সাম্পলটা আবার একটু ক্লিয়ার করার আগে তুমি এটাকে বুঝছো কিনা যে আচ্ছা এটা আগে বলি, নেগেটিভ ওয়ার্ক পজিটিভ ওয়ার্কের বিষয় আগে বুঝছো কিনা। আমাদের ফোর্স যেদিকে কাজ করছে ওইদিকে ডিসপ্লেসমেন্ট হলে পজিটিভ, আর ফোর্স জি স্যার, যেদিকে যাচ্ছে ওর উল্টা দিকে গেলে পরে নেগেটিভ। এটা ক্লিয়ার? এটুকু জি অংশ, স্যার। হ্যাঁ এটুকু অংশ ক্লিয়ার। তাহলে এখন এখানে আসো, আমাদের তাহলে ফোর্স মনে করো আমরা প্রথমে এই ডিরেকশনটা ধরলাম পজিটিভ ওয়ার্কের ডিরেকশন, তাহলে এদিকে আমরা যখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের কাজটা ধরেছে এখানে পজিটিভ 90 জুল, এবং আমাদের ফোর্স যেহেতু ফ্রিকশনাল ফোর্স যদি অপোজিট ডিরেকশন, তাহলে এর জন্য ওয়ার্ক হচ্ছে আমাদের নেগেটিভ, এবং সেটা ধরেছি আমাদের 10 জুল। আমরা জানি না কত হবে, একটা এক্সাম্পল ধরে নিয়েছি আসলে 10 জুল। তো সেটা আমাদের মাইনাস সাইন এই কারণে হলো, অপোজিট ডিরেকশন বলে। এখন তারপরে হলো তাহলে এখানে টোটাল ওয়ার্ক কত হবে সব মিলে, এটা মাইনাস এটা যাক। আর আমাদের আসার সময় আবার এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের উল্টা দিক থেকে, মানে ওই গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য 10 মাইনাস 90 জুল, এবং তোমার ফ্রিকশনাল ফোর্সের জন্য মাইনাস 10 জুল। এই আর কি। এখন বিষয় হলো আমরা যে আহ, যেটা কথা বলি যে আর আমাদের কনজারভেশন অফ এনার্জির কথা যেটা বলি। ধ্রুব ফোন কথা বলছো তুমি, বলো। মানে মানে স্যার, তাহলে এই যে দোলনার ক্ষেত্রে যে 90 - 10, তাহলে এই ও জায়গায় দোলক, হলো না এটা দোলনা না, আচ্ছা আচ্ছা সরল দোলক আর কি। হ্যাঁ ঠিক আছে, হয়তো দোলনা বলছো তো পরে। 90 - 10 তাহলে 80 হলো, আর হ্যাঁ তাহলে 90 + 10 তাহলে -100 হলো। তাহলে তো স্যার কাজ তো এক জায়গায় 80 এক জায়গায় 100, তাহলে কেমনে সেম হলো স্যার? হ্যাঁ, এটা নন কনজারভেটিভ সিস্টেম। এটা তো এরকমই উল্টা, মানে তোমার এখানে মিলবে না আর কি, ভ্যালুটা সমান হবে না। এদিকে যাওয়ার সময় তো একরকম কাজ, ওইদিকে যাওয়ার সময় আর এক রকম কাজ। বুঝছো? এই কাজটা মিলবে না, কারণ হলো এটা নন কনজারভেটিভ সিস্টেম বলে আর কি। কারণ আমরা এখানে যে ট্রেন যেটা ধরেছি এটা হচ্ছে এয়ার ফ্রিকশনের জন্য। এখন এটা যদি কনজারভেটিভ সিস্টেম হতো তাহলে এই অংশটা থাকতো না, এই অংশটা থাকতো না, এবং তখন তোমাদের এখানে যাওয়ার সময় তো যে পরিমাণ কাজ, আসার সময় তো ওই পরিমাণ কাজ, কিন্তু অপোজিট ডিরেকশন তুমি যদি দুইটা যোগ করো তাহলে তুমি পাবা হলো জিরো, কারণ এটা একটা ক্লোজ লুপ ফর্ম করছে। যেখান থেকে গেল ঠিক ওই পর্যন্ত আবার ওই পজিশনে ফিরে আসলো, তাহলে এটা একটা ক্লোজ লুপ। এই ক্লোজ লুপে টোটাল ওয়ার্ক ডান অবশ্যই আমাদের জিরো হতে হয়, এটা আমরা জানি যে নন কনজারভেটিভ সিস্টেমের জন্য, ক্লোজ লুপে আমাদের ওয়ার্ক ডান জিরো হতে হবে। তাহলে এটা এখান থেকে শুরু করে এ পর্যন্ত গেল আবার ফিরে আসলো, আমাদের এটা স্যার একটা কনজারভেটিভ সিস্টেম হলে এটা ক্লোজ লুপ ফর্ম করছে এবং কাজটা জিরো হবে যদি তুমি 90 + 90 যোগ করো। হ্যাঁ বলো। স্যার তাহলে স্যার কনজারভেটিভ সিস্টেম স্যার আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি না, যে সিস্টেমে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে তাকে কনজারভেটিভ সিস্টেম বলে? না, কনজারভেটিভ সিস্টেমের জন্য আমরা এখানে যান্ত্রিক শক্তির কথা বলবো না, যে কোনো শক্তি হতে পারে। কনজারভেটিভ সিস্টেমের জন্য আমাদের সংজ্ঞা যেটা বললাম ওইটুকুই যথেষ্ট আর কি। আর তুমি আরেকটা যেটা বলছো যে একজন যেটা বললে যে আমাদের এখানে তাহলে যান্ত্রিক শক্তি যদি কনজার্ভ না করে তাহলে আমাদের এনার্জি কনজার্ভ করবে কিনা, যা কিরকম একটা কোশ্চেন কি জন্য করলে। তো এখানে আরেকটা ক্লিয়ার করে দিই, আমাদের কনজারভেশন অফ এনার্জি মানে কনজার্ভ করা মানে হলো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি চেঞ্জ না হওয়া। আমাদের ফিজিক্সে কনজার্ভ করা মানে আমরা ধরে নিই কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এটা চেঞ্জ হবে না। এটা হতে পারে তোমার এনার্জি, হতে পারে লিনিয়ার মোমেন্টাম, হতে পারে অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো কনজার্ভ করা মানে হলো যে কোয়ান্টিটির কথা বলছো এই কোয়ান্টিটি কোনো চেঞ্জ হবে না। এখন বিষয় হলো যে আমরা দুটো কনজারভেশন অফ এনার্জি কথা বলি, একটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, টোটাল এনার্জি কথা বলছি আমরা।
তো যদি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি কথা বলো, তাহলে এখানে আমাদের যদি নন কনজারভেটিভ সিস্টেম হয়, আমরা এখানে যেটা ধরেছি, আমাদের এখানে হিউজ অ্যামাউন্ট অফ এয়ার আছে, এয়ার ফ্রিকশন এখানে আছে, তাহলে এয়ারের মধ্যে যখন যাচ্ছে তখন আমাদের এখানে কনজার্ভ করছে না, তাহলে আমাদের এখানে এই মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ করলো না, বুঝছো? এখানে মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ করছে না। মেকানিক্যাল এনার্জি মানে হলো কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি, এই দুটাকে আমরা যোগ করলে স্যার যা পাই একটা কথা ছিল স্যার। হ্যাঁ আব্দুল্লাহ। স্যার মানে ববটা আমি ছেড়ে দেওয়ার পর প্রথমে যতটুকু উঠবে ওই পর্যন্ত উচ্চতায়, সেটা আবার ফিরে আসার সময় তো এই পাশে ঠিক তত উচ্চতায় উঠবে না, এই যে ফ্রিকশনের জন্য বাতাসের। তো হ্যাঁ, সেই এটা উচ্চতায় উঠানোর জন্য যে -10 এটা কি যোগ করতে হবে? এখান থেকে সেই উচ্চতায় ওঠানোর জন্য না, এটা উঠবে না, উঠবে না, কারণ হলো তোমার এই পরিমাণ এনার্জি কমে গেছে আর কি ফ্রিকশনের জন্য, বুঝছো? তোমার এখান থেকে জি তুমি যে স্যার। পরিমাণ পটেনশিয়াল এনার্জিটা ছেড়েছিলে ওটা হ্যাঁ। কাজ করছে। এখানে যে পরিমাণ ছেড়ে, ধরো এখান থেকে আমাদের এই এই হাইটটা এইদিকে, কথার কথা ধরো এটা হচ্ছে আমাদের সামথিং 1 মিটার, ধরলাম 1 মিটার। এখন এইদিকে এসে ওই হাইটটার এই 1 মিটার হবে না, এটা হতে পারে 0.9 মিটার। তারপর এখান থেকে যখন আবারও আসবে তখন এবার আসার পরে আবার এখানে হতে পারে এটা 0.8 মিটার, আবার এখানে যাবে 0.7 মিটার, বুঝছো? মানে প্রত্যেকবার যাওয়ার সময় সে কিছুটা এনার্জি লস করবে, এবং এনার্জি লস করার কারণে সেটার হাইট প্রত্যেকবার কমতে 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 একসময় এটা জাস্ট এই ইকুইলিব্রিয়াম পজিশনে ফিরে আসবে আর কি। এরকম হয় না, তুমি যে কোনো একটা সরল দোলকে যদি ঝুলে দাও, এই একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের পরে এই আবার তার ইকুইলিব্রিয়াম পজিশন, যেটা তার সাম্য অবস্থা বলি, সেখানে ফিরে আসে। কিন্তু কারণটা হলো এই যে তোমার প্রতি মুহূর্তে এটা এনার্জি লস করছে, এরকম ভাবে সুইং করতে করতে একটা সময়তে যে তার কোনো এনার্জি থাকে না, সে মানে এনার্জিটা মানে কাইনেটিক এনার্জি থাকে না, তুমি সেটা জাস্ট ওই পজিশনে স্থির হয়ে যায় আর কি। আচ্ছা, তোমাদের কি অনেক জটিল হয়ে যাচ্ছে নাকি বিষয়গুলো? জি স্যার। না, জটিল হওয়ার কিছু নাই, একটু সহজভাবে চিন্তা করো। সহজভাবে চিন্তা করে এভাবে আমাদের আহ, আহ, যেটা বললাম প্রথমে, যে কনজারভেটিভ ফোর্স নন কনজারভেটিভ ফোর্সের সংজ্ঞাটা ভালো মতো মনে রাখো, পয়েন্টগুলো মনে রাখো, এবং সেখান থেকে আমাদের কিছু কনজারভেশনের কথা যখন আমরা বলবো, আমাদের কনজারভেশন রুলটা দুই রকম ফোর্সের এনার্জির জন্য বলবো। একটা হচ্ছে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির মানেটা যেটা তোমরা জানো সেটা হলো, আমরা যদি বলি যে ইএমটা যেটা আমাদের মেকানিক্যাল এনার্জি হয়, তাহলে ইএম ইকুয়ালস টু ই কে প্লাস ইপি, পটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। আর ফ্রিকশন, তো টোটাল এনার্জির কথা যদি বলো, তাহলে টোটাল এনার্জির কথা বললে পরে আমরা এখানে বলবো যে আমাদের যেটা নন কনজারভেটিভ সিস্টেম, এখানেও আমাদের টোটাল এনার্জি অবশ্যই কনজার্ভ করেছে। ভালো করে খেয়াল করো, আমাদের টোটাল এনার্জি অবশ্যই এখানে কনজার্ভ করেছে। টোটাল এনার্জি তুমি ইউনিভার্সের সব জায়গাতেই টোটাল এনার্জি কনজার্ভ করবে। কিন্তু এই যে মেকানিক্যাল এনার্জির কথা যদি বলি, মেকানিক্যাল এনার্জি আমাদের একটা সিস্টেমটা যদি আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করবে, আর আইসোলেটেড সিস্টেম না হলে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করবে না। আইসোলেটেড সিস্টেম মানে কি তাহলে? আইসোলেটেড সিস্টেম মানে হলো তোমার সিস্টেমটাকে তুমি যদি এর পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে নাও, আইসোলেটেড মানে হলো বিচ্ছিন্ন। তো এই যে তাহলে পরিবেশটা কি, আমাদের এখানে বাতাস থাকবে বা আরো অন্যান্য যেসব ফ্যাক্টর গুলো এখানে আছে, সেটা থেকে যদি আমি এটাকে আলাদা করে নিতে পারি, এটা একটা ওয়ে হতে পারে। তুমি এখান থেকে একটা চেম্বার তৈরি করো, চেম্বারের মধ্যে তুমি সম্পূর্ণ সরল দোলকটাকে রেখে দাও, এবং এটাকে একটা ভ্যাকুয়াম মেশিন দিয়ে, ভ্যাকুয়াম পাম্প দিয়ে জাস্ট এটাকে ইভ্যাকুয়েটেড করে দাও। মানে তুমি এখান থেকে যত বাতাস ছিল সবগুলোকে তুমি মনে করো এখান থেকে বের করে নিও, তাহলে আমাদের বাতাসগুলো আর এখানে থাকছে না, এটা পুরোপুরি এয়ার ফ্রি হয়ে গেল, একটা মানে ভ্যাকুয়াম রিজন হয়ে গেল। এবং সেক্ষেত্রে আমাদের তখন আর, যেহেতু বাতাসের কোনো ফ্রিকশন, এখানে বাতাসই নাই, তাহলে বাতাসের ফ্রিকশনও থাকছে না, সেক্ষেত্রে আমাদের কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জির যোগফল প্রত্যেকটা স্টেপে আমাদের এখানে সমান থাকবে। এটাকে আমরা তখন বলবো যে আমাদের মেকানিক্যাল এনার্জি কনজার্ভ হচ্ছে। স্যার একটা প্রশ্ন ছিল যে কাফি স্যার, বলো। আমরা যদি কোনো কিছু থেকে বায়ু বের করি সেটা সংকুচিত হয়ে যায়, তাহলে এখানে আমি কি তোমার কথা ক্লিয়ার বুঝতে পারিনি, নেটওয়ার্কের হয়তো তোমার প্রবলেম হচ্ছে, তুমি আরেকবার একটু বলো। আমরা যদি কোনো স্থান সংকুচিত? থেকে বাতাস বের করে নিই তাহলে, হ্যালো, স্যার বলছি কোনো কিছু থেকে যদি আমরা বায়ু বের করে দিই সেটা তো সংকুচিত হয়, একসময় সেটা হচ্ছে আচ্ছা, সংকুচিত মানে হয়ে যায়। আমরা আমরা ফেটেও যতটুকু যেতে জানি, পারে, ভেঙেও হ্যাঁ ঠিক আছে, যেতে আমি বুঝতে পারছি, পারে, এরকম বুঝতে একটা পারছি। অবস্থা সৃষ্টি
হয়। হ্যাঁ, আমরা যদি বাতাস এখানে বের করে নিই তাহলে সংকুচিত হয়ে যাবে, এটা প্রবলেম বলছো তো? আমাদের এই যে কন্টেনারটা আমরা বা এই যে এর যে ইয়াটা তোমার সাইড ওয়াল গুলা যেরকম ভাবে তৈরি করা আছে, এটা মনে করো বেশ ভালো শক্ত একটা ওয়াল, এটাতে এটা সংকুচিত হবে না। এটাকে যদি বাতাস বের করে ফেলে এটা সংকুচিত হবে না। আচ্ছা, আচ্ছা, এটার কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? তোমরা কি কখনো টিউবলাইট কি দেখেছো? টিউবলাইট তো সবাই দেখেছো। আমরা তো আগে যেটা ওই যে লাইট যখন আমরা অন করতাম, সুইচ অন করতাম, ওই সময় কয়েকবার ফিটি ফিটি করে লাফিয়ে আবার অফ মানে অন হতো আর কি। ওই টিউবলাইট গুলো তো তোমরা সবাই দেখেছো, তাই না? জি স্যার। আমাদের এলইডি টিউবলাইট আসার আগে। তো যাই হোক, তো ওই যে টিউবলাইট গুলা, ওই টিউবলাইটের ভিতরে আমাদের যে এয়ার প্রেসার এটা অনেক কম থাকে। আমাদের একদম সহজ হাতের কাছে এক্সাম্পল হলো এটা। তো কখনো কি দেখেছো টিউবলাইট গুলো সংকুচিত হয়ে গেছে? হয়নি। কারণটা হলো এই যে আমাদের সাইড ওয়ালটা এভাবে তৈরি করা। আমাদের এখানে ওয়ালটা যদি নমনীয় হয়, ফ্লেক্সিবল যদি ওয়াল হয়, তাহলে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের যদি বাতাস যদি বের করে নিই ভিতর থেকে, তাহলে বাইরের বাতাসের চাপে এটা সংকুচিত হয়ে যাবে এবং এখানে বরফ টরফ যা ছিল সবগুলো একসাথে মিলে একটা কম্প্যাক্টের অবস্থায় চলে আসবে। এটা আলাদা সিচুয়েশন। আমাদের ওয়ালটা আমরা এরকম ভাবে তৈরি করতে পারি যেখানে আমাদের বাইরের বাতাসটা যদি অনেক চাপ, হিউজ অ্যামাউন্ট অফ চাপ বাইরে তোমাকে দিবে, যদি এটা পুরোপুরি ভ্যাকুয়াম করে ফেলতে পারো। 76 সেন্টিমিটার পারদ চাপ, এটা কিন্তু কম চাপ না, বিশাল বড় একটা চাপ। তো এই চাপটা আমাদের এখানে সহ্য করার মতো কন্টেনার অবশ্যই তৈরি করা যায় এবং এর থেকে বড় অনেক বড় চাপও তৈরি করা, মানে চাপ তৈরি করতে পারে এমনও কন্টেনার তৈরি করা সম্ভব। তোমরা যে গ্যাস সিলিন্ডার গুলো দেখো, সেই গ্যাস সিলিন্ডার গুলো বাইরের হিউজ অ্যামাউন্ট অফ চাপ তোমার এখানে সহ্য করতে পারবে। মানে আমাদের যে বাতাসের চাপ যেটা, এটার 10 গুণ 20 গুণ চাপও যদি তুমি এখানে দাও, এটার কোনো সমস্যা হবে না, এটা সংকুচিত হবে না। তো আমরা এরকম কন্টেনার তৈরি করতে পারি। তো কাঁচ দিয়েও তৈরি করা যায়, শুধু যে এরকম মেটালিকই হতে হবে এমন না, কাঁচ দিয়েও এটা তৈরি করা যায়। আমাদের রুমটা এরকম ভাবে কাঁচের যদি তৈরি করি, তো তার মধ্যে যদি এরকম ভাবে অসিলেট করিয়ে দেখো, স্যার পয়েন্টে আছেন তাহলে কি? যে ইয়াতে মানে আমাদের কনজারভেটিভ আবার নন কনজারভেটিভ চলে আসে, আমি বুঝতে পারতেছি না কিছু। বুঝতে পারছে না কিছু? আচ্ছা, যাক, তাহলে আমাদের যেটা বললাম যে কন্টেনার আমরা এরকম তৈরি করতে পারি আর কি। তো আমাদের এটা অনেক হিউজ অ্যামাউন্ট অফ চাপ চাপ তৈরি করতে, মানে সহ্য করতে পারে এরকম। তো যাক, আমাদের তাহলে কনজারভেটিভ সিস্টেম, নন কনজারভেটিভ সিস্টেমে আমরা চলে আসি আবারও। তাহলে যেটা হলো সেটা হলো আচ্ছা, যাক, তাহলে আমরা এখন এই যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি এটা নিয়ে কথা বলি। এটার এক্সাম্পলে আমরা একটু যাই। আমাদের এখনকার টপিক হলো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। আগে থেকে যদি স্যার এই সিস্টেমে ক্লাস করাতেন মানে ভালো হতো স্যার। কেমন করে? মানে বোর্ডে জি স্যার। বোর্ডে ক্লাস তোমাদের বেশি ভালো লাগছে? জি স্যার। এটা অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোমার এটা আগে বলতে। আমি তো ভাবছি যে তোমাদের এখানে স্লাইড দেখালে তোমাদের এটা যদি একদম সামনে ছবি দেখতে পাচ্ছি, এটা মানে তোমাদের কাছে বেশি ভালো। যাক, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আমরা এই ক্লাস এভাবেই নিবো। স্যার স্লাইডে মোটামুটি অনেক সময় বোরিং চলে আসে, কিন্তু এই বোর্ডে ক্লাস করলে বোরিং টাইপটা আসে আচ্ছা, না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা সিস্টেম আমরা এখানে আগাচ্ছি, একটা বল এরকম ভাবে আছে। তোমাদের অ্যাঙ্গেলটা মনে ক্লিয়ার হয়নি, মানে যাক। তো যাক, আমাদের এখানে দেখো একটা এরকম ভাবে একটা বল আছে, যেটা হাইট প্রথমে আমরা এইচ হাইটে রেখেছি। এইচ হাইটটা হলো এরকম যে এটার ভূমি থেকে শুরু করে এর সেন্টার পর্যন্ত এই হাইটটা আমরা নিচ্ছি। এই হাইটটা আমরা এখানে ধরেছি এইচ। তোমরা কি এই লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা,
তো এই হাইটটা হলো প্রথমে এইচ, তো ক্যাপিটাল এইচ আর কি। এখন এটাকে যদি একটু সরিয়ে ফেলে দেওয়া হয়, মানে এরকম ভাবে তুমি এই হাইট থেকে এটা ছেড়ে দিলে এরকম হাইট থেকে, তাহলে একসময় এটা নিচে পড়বে। তো এটা যদি আমাদের আইসোলেটেড সিস্টেম হয়, মানে এখানে আর অন্য কোনো ধরনের ফোর্স বা অন্য কোনো কিছু যদি এখানে অন্তর্ভুক্ত না থাকে, তাহলে আমাদের মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করবে। আমাদের মেকানিক্যাল এনার্জির আমরা সংজ্ঞা বলেছি যে আমাদের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির যে যোগফল, এই যে এখানে যেটা আমরা লিখেছি, এই মেকানিক্যাল এনার্জিটা আমাদের কনজার্ভ করতে হবে প্রত্যেকটা পয়েন্টে। এখানে বলো তুমি যে পয়েন্ট বলো এই রাস্তায়, প্রত্যেকটা পয়েন্টে আমাদের যে মেকানিক্যাল এনার্জি, টোটাল কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি যোগফল, এটা অবশ্যই সমান থাকতে হবে। তো এটা হলো আমাদের মানে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জির কথা। তো এখন বিষয় হলো, তাহলে এটা যে আসলে থাকে, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা যদি এরকম ভাবে বাইরে থেকে, এটা যদি আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে বাইরে কোনো ফোর্স আমরা এখানে আর কনসিডার করব না। জাস্ট আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া আর অন্য কোনো ফোর্স এখানে নাই, এটা আমাদের কনসিডার করতে হবে। তো তাই যদি হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের এই পজিশন, এই পজিশন এবং এই পজিশন, আমরা তিনটা পজিশনে এটাকে এক্সামিন করে দেখবো। এটা হচ্ছে আমাদের প্রথমে 1 নম্বর পজিশন হচ্ছে এটা, সরি এটা এইভাবে না দিই, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, আর এটা 3 নম্বর পজিশন। তাহলে আমরা যদি 1 নম্বর পজিশনে যদি এটার টোটাল মেকানিক্যাল এনার্জিটা ক্যালকুলেট করি, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি এটা ইএম এটা কত নম্বর পজিশনে, এটা 1 নম্বর পজিশনে, তাহলে এটাকে দিলাম ইএম অন। তাহলে ইএম অন ইকুয়ালস টু আমাদের কি হবে, এটাতে প্রথমে আমাদের দরকার হলো কাইনেটিক এনার্জি। তো জি এই স্যার। 1 নম্বর পজিশনে কাইনেটিক এনার্জি কত, আমাদের 1 নম্বর পজিশনে আমাদের প্রথমে এটাকে ছাড়ছি কেবল, তাহলে এটা জাস্ট জিরো, ওই পজিশনে কাইনেটিক এনার্জি জিরো, তাহলে ই এর ভ্যালু এখানে জিরো, প্লাস পটেনশিয়াল এনার্জি। এই 1 নম্বর পজিশনে আমাদের যে পটেনশিয়াল এনার্জি হবে, এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা শুধু এখানে কনসিডার করেছি। তাহলে 1 নম্বর পজিশনে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হবে এমজি এবং ক্যাপিটাল এইচ, কারণ হাইটটা হলো আমাদের ক্যাপিটাল এইচ। তাহলে আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি হলো এমজি ক্যাপিটাল এইচ। তাহলে এটা আমাদের থাকলো। এখন 2 নম্বর পজিশনে আমরা এক্সামিন করি, 2 নম্বর পজিশনে কি হয়। তাহলে 2 নম্বর পজিশনে আমাদের ইএম মেকানিক্যাল এনার্জি, এবং সেটা 2 নম্বর পজিশনে, তাহলে ইএম টু, তাহলে ইএম টু ইকুয়ালস টু আমাদের আবার একই রকম ভাবে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি যোগফল। কাইনেটিক এনার্জি 2 নম্বর পজিশনে কত হবে, 2 নম্বর পজিশনটা দেখো যে এটা উপর থেকে ঠিক এতখানি পরিমাণ এসেছে, এইটুকু পরিমাণ উপর থেকে এটা এসেছে, তাই না? উপরের চার্জের সেন্টারটা সেটা এতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং এই ডিসপ্লেসমেন্টের পরিমাণ হলো এইচ মাইনাস স্মল এইচ, ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। তাহলে এটার জন্য আমাদের যে কাইনেটিক এনার্জি যেটা দাঁড়াবে, সেটা হলো, কে কি বলতে পারবা যে একটা বস্তুর উপর ছেড়ে দাও, তাহলে এটা এইচ বা এস পরিমাণ দূরত্ব যাওয়ার পরে কাইনেটিক এনার্জি কত হয়? আচ্ছা, কাইনেটিক এনার্জির জন্য আমাদের কি দরকার? কাইনেটিক এনার্জির জন্য আমাদের দরকার হলো স্যার ভি ইউ স্কয়ার ইকুয়ালস ইজ টু ইকুয়াল টু ইউ ইউ স্কয়ার জি হ্যাঁ, তাহলে এখন ভি স্কয়ার ইকুয়ালস টু ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 টু জি এইচ। এইচ, তাই না? বা 2GS বলি এটাকে আমরা, তাহলে যেহেতু একটা ফর্মুলা লিখছি, তাহলে 2GS। তাহলে আমাদের প্রথমে ইউটা হতো, এখানে আমাদের ছিল ইউ কোনো কিছু ছিল না, আমাদের ইনিশিয়াল কি বলে এটাকে, ভেলোসিটি যেটা, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এটা জিরো। তাহলে এটা জিরো হলো, আমাদের এটা আমরা থাকছে না। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু তাহলে 2 জি। শুধুমাত্র 2G, এখানে হলো এস, এস মানে হলো যেটুকু আমাদের স্মরণ হয়েছে, আমাদের শুরু থেকে যে পরিমাণ স্মরণ হয়েছে। তাহলে এখানে শুরু ছিল এস এখানে, মাইনাস এইচ, হ্যাঁ, এইচ ক্যাপিটাল মাইনাস এস মাইনাস এইচ। এইচ। তাহলে এটা হলো আমাদের ফাইনালি 2GH মাইনাস এইচ। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, তাহলে এটা হলো আমাদের কাইনেটিক এনার্জির জন্য 1/2 m ভি স্কয়ার জায়গাতে হচ্ছে তাহলে 2G ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ, প্লাস আমাদের এবার লাগবে হলো পটেনশিয়াল এনার্জি টার্ম। তাহলে যখন এই হাইটে আসলো, আমাদের পটেনশিয়াল এনার্জি কত হবে, কে বলতে পারবে? এমজি স্মল এইচ এমজি ক্যাপিটাল এইচ না স্মল এইচ? স্মল এইচ। স্মল এইচ। এমজি স্মল এইচ, কারণ হলো আমাদের পটেনশিয়াল এনার্জি আমরা মাপি সবসময় ভূমি থেকে কতখানি উপরে, মানে আমাদের রেফারেন্স পজিশন থেকে কতখানি উপরে, এটা আমরা মাপি হলো পটেনশিয়াল এনার্জির সময়। আর কাইনেটিক এনার্জির সময় আমরা দেখি হলো যে কতখানি হাইট গেছে, তার মানে যেখান থেকে শুরু করলে সেই পজিশন থেকে। আমাদের তো শুরু করেছে উপর থেকে, তাহলে আমরা এইটুকু কাইনেটিক এনার্জির জন্য আমরা এইটুকু ডিসপ্লেসমেন্ট কনসিডার করেছি, আর পটেনশিয়াল এনার্জির জন্য এইটুকু ডিসপ্লেসমেন্ট আমরা কনসিডার করেছি। তাহলে ফাইনালি এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এটা দাঁড়াবে হলো 2 টা কেটে গেল, এমজি ক্যাপিটাল এইচ মাইনাস এমজি স্মল এইচ প্লাস এমজি স্মল এইচ ইকুয়ালস টু এমজি ক্যাপিটাল এইচ এখানে থাকছে, কারণ এই যে এটা কেটে গেল।
তাহলে আমাদের সেকেন্ড পজিশনও এটা হলো এমজি ক্যাপিটাল এইচ, এমজি ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি 2 নম্বর পজিশনে। এখন আমরা 3 নম্বর পজিশনে এটাকে এক্সামিন করি যে কি হয়। তাহলে 3 নম্বর পজিশনের জন্য আমরা এটাকে বললাম EM3, তাহলে EM3 ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি 0। হাফ এমবি স্কয়ার। কাইনেটিক এনার্জির কথা আমরা বলি প্রথমে। কাইনেটিক এনার্জি আমাদের প্রথম টার্ম যেহেতু, তাহলে কাইনেটিক এনার্জির জন্য কি করব, 1/2 mv স্কয়ার। তাহলে একই রকম ভাবে এখানে ভি স্কয়ারের জায়গাতে এবার হবে এটা যদি টোটাল 2g এতখানি ডিসপ্লেসমেন্ট হয়েছে, ক্যাপিটাল এইচ। তাহলে এখন এসটা হলো 2mg 2g ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে আমাদের টোটাল কাইনেটিক এনার্জি ওই পর্যন্ত। প্লাস এবার আর পটেনশিয়াল potential এনার্জি energy হচ্ছে zero। যেহেতু এখানে যেহেতু এটা ভূমিতে টাচ করে গেছে, তাহলে এটা হলো এবার 0। তাহলে আমাদের এমজিএইচ। এটা হলো, তাহলে এবার হলো ফাইনালি আবারও এম জি ক্যাপিটাল এইচ। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমাদের এখানে ছবি আঁকাতে একটু ভুল আছে। ছবি আঁকানোটা আসলে ঠিক একদম ইয়ার থেকে না, গ্রাউন্ড থেকে না, এটার সেন্টার যতখানি আছে মানে এটার রেডিয়াস পর্যন্ত দূরত্ব থেকে আমাদের এটা রেফারেন্সটা নেওয়া, বুঝছো? আমরা দুই কাজ করতে পারি, একটা হচ্ছে এটার সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত, অথবা এটা গ্রাউন্ড থেকে এটার বটম পর্যন্ত, এই দুই যে কোনো একটা আমরা এখানে নিতে পারি। তো যাই হোক, তাহলে আমাদের তাহলে এভাবে আমরা এটা দেখলাম যে টোটাল যে মেকানিক্যাল এনার্জি এটা এখানেও এমজি ক্যাপিটাল এইচ, এখানেও এমজি ক্যাপিটাল এইচ, এখানেও তাই। তো প্রত্যেকটা পজিশনেই আমাদের একটা সমান থাকছে। এটা কি করে বলতে পারছি, কারণ এই যে EM2, এই EM2টা কোথায় হবে এটা আমরা কোনো ডিফাইন্ড কোনো ভ্যালু আমরা বলিনি। এই এইচটা হতে পারে এখান থেকে 1 মিটার দূরে, হতে পারে এখান থেকে 100 মিটার দূরে, মানে এর মধ্যে যে কোনো জায়গাতে যেহেতু এটা হতে পারে, তাহলে আমরা এখন এটার সাথে এটার জন্য আমরা বলতে পারি যে আসলে সব জায়গাতেই আমাদের মেকানিক্যাল এনার্জিটা মানে একই রকম থাকছে আর কি। তো যেহেতু আমরা এখানে একটাই ফোর্স কনসিডার করেছি, আলাদা কোনো ফোর্স এখানে নাই, তাহলে আমরা বলতে পারি যে একটা আইসোলেটেড সিস্টেমের জন্য মেকানিক্যাল এনার্জি অবশ্যই কনজার্ভ করে আর কি। এটুকু ক্লিয়ার কি তোমার কাছে? অবশ্যই স্যার। ক্লিয়ার হওয়ার কথা। এখন এখানে যদি এটা আইসোলেটেড সিস্টেম না হতো, মানে এটা যদি কনজারভেটিভ সিস্টেম না হতো আর কি। আবার আরেকটা কথা হলো যে আইসোলেটেড সিস্টেম মানে যে কনজারভেটিভ হবে এমন না। আমাদের যদি এটা কনজারভেটিভ সিস্টেম যদি না হতো, তাহলে আমাদের এখানে এটা কোনো ডিসিপেটিভ ম্যাটেরিয়াল এখানে থাকতো আর কি, মানে ফ্রিকশন হবে এমন কোনো ম্যাটেরিয়াল এখানে থাকতো। এবং যদি ফ্রিকশন এখানে হয়, তাহলে আমাদের এই এই যে এনার্জি গুলো এরকম ভাবে যেটা নিলাম, এটা ফ্রিকশনাল এনার্জি প্রত্যেকটার সাথে এরকম ভাবে আমাদের যোগ হবে। মানে এতখানি এনার্জি আমাদের যদি কাজ করার কথা যদি বলি, তাহলে এতখানি পরিমাণে এর সাথে আরো বেশি কাজ করতে হবে, এখানে আরো বেশি এতখানি কাজ করতে হবে, এরকম ভাবে আমাদের প্রত্যেকটার সাথে যোগ হবে এবং টোটালটা আমাদের সমান থাকবে না আর কি সব ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আহ যেটা হবে সেটা হলো আমাদের মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ করবে না, কিন্তু টোটাল এনার্জি কথা যদি বলো, টোটাল এনার্জি আবারও কনজার্ভ করবে। এই কথাটা আমি বারবারই বলছি যে আমাদের এখানে মেকানিক্যাল এনার্জি কনজার্ভ নাও করতে পারে, কিন্তু কোনো সিস্টেমে মানে টোটাল এনার্জি অবশ্যই কনজার্ভ করবে। তো এই কথা কিসের ভিত্তিতে বলছি, কারো কোনো আইডিয়া? টোটাল এনার্জি কনজার্ভ করবে। স্যার শক্তির তো কোনো স্যারই নাই, মানে হ্যাঁ, এটা বিনাশ হচ্ছে মূল নাই। কথা, আমাদের শক্তির কোনো বিনাশ নাই। তাহলে একটা রূপ থেকে আরেকটা রূপে যেতে পারে। আমরা যদি ফ্রিকশনাল ফোর্সের কথা যদি কল্পনা করি, ফ্রিকশনাল ফোর্সটার আসে কোথা থেকে? আমরা যদি বলি একটা সারফেস এরকম ভাবে আছে, মনে করো এরকম, সরি, এরকম ভাবে মনে করো দুইটা বডি এরকম ভাবে সারফেস এরকম ভাবে এরকম লাগানো আছে আর কি। একটার উপর দিয়ে আরেকটা যদি স্লাইড করে চলতে চেষ্টা করে, তাহলে এখানে যে খাঁজ গুলো দেখা যাচ্ছে, একটা খাঁজের সাথে এরকম ভাবে আরেকটা খাঁজ এরকম ভাবে আটকে যেতে পারে। তো এগুলো থেকে মূলত আমাদের ফ্রিকশনাল ফোর্সটা উদ্ভব। মানে যে কোনো সারফেস যদি তুমি একদম মাইক্রোস্কোপিক্যালি দেখো, তাহলে একদম অ্যাটমিক পর্যায়ে গেলে পরে এটা তো একদম পুরো স্মুথ সারফেস না। আমরা যদিও স্মুথ দেখি একদম, এই যে এটাও দেখছি একদম স্মুথ সারফেস, কিন্তু এটাও কিন্তু একদম স্মুথ, মানে ওই অ্যাটমিক লেভেল এটা স্মুথ হতে পারে না। তো যেহেতু এটা হতে পারে না, তাহলে ওই অ্যাটমিক লেভেলে যে স্মুথনেস যেটা নাই, তাহলে ওর মাঝে আমাদের এরকম ভাবে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, এটা যেতে গেলে পরে বাধাপ্রাপ্ত হবে। তো যখন এরকম ভাবে তুমি এরকম ভাবে জোর করে এটাকে নিয়ে যাবে, এটা স্লাইড করে এর উপর দিয়ে যখন নিয়ে যাবে, তখন এই যে মলিকুল গুলা এটা একটার সাথে আরেকটা বাধাপ্রাপ্ত হবে এবং এটার কাইনেটিক এনার্জি বাড়বে। আর আমরা জানি যে কোনো পার্টিকেলের যদি কাইনেটিক এনার্জি বাড়ে, তাহলে তার টেম্পারেচারও বাড়ে।
আচ্ছা, এখানে আবার একটা ঝামেলা আছে। তাহলে যেকোনো একটা পার্টিকেল যদি তুমি ফেলে দাও, তাহলে কাইনেটিক এনার্জি বাড়লো, মানে টেম্পারেচার বেড়ে গেল। আসলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটার অ্যাটমিক কাইনেটিক এনার্জি। তুমি যদি কোনো একটা পার্টিকেলকে হিট করো, এটা টেম্পারেচার যদি দাও বাড়াও আর কি, তাহলে দেখবে যে পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি বেড়ে গেছে। তাহলে আমরা উল্টা কথা বলতে পারি, কোনো বডির মধ্যকার যে পার্টিকেল গুলো ছিল, এই পার্টিকেল গুলোর কাইনেটিক এনার্জি যদি বাড়ে, তার মানে হলো তার টেম্পারেচার বেড়ে গেছে। তো আমাদের বিষয়টা হলো এরকম, এই যখন এর উপর দিয়ে স্লাইডিং করে যেতে চেষ্টা করবে, তখন এর কাইনেটিক এনার্জি গুলো বাড়াবে, তার মানে হলে টেম্পারেচারটা বাড়বে। এবং এটা হয় আর কি, তুমি যখন এমনি শীতের সময় দেখো যেরকম ভাবে আমরা হাত ঘষি, তাই না? এভাবে যদি হাত ঘষে থাকি, তাহলে দেখা যায় কিছুক্ষণ পরে আমাদের যে হাতের যে ঠান্ডা ভাবটা ছিল, এটা মানে আর নাই আর কি, গরম হয়ে গেছে। আসল বিষয়টা হলো এরকম, যেরকম ভাবে যাচ্ছি আমাদের এর অ্যাটমিক ভাইব্রেশনটা আমরা বাড়াচ্ছি, অ্যাটমিক কাইনেটিক এনার্জি গুলো আমরা বাড়াতে পারছি, এবং তার মাধ্যমে আমাদের মূলত টেম্পারেচারটা বাড়ছে। তো টেম্পারেচার বাড়ছে মানে এখানে হিট জেনারেট হচ্ছে, তাহলে হিটটাও যেহেতু একটা এনার্জি, তাহলে আমাদের এখানে একটা মানে আমাদের যে মেকানিক্যাল এনার্জি যেটা ছিল, তাহলে এটা আমাদের হিট এনার্জিতে কনভার্ট হয়েছে। এবং কতখানি হিট এনার্জিতে কনভার্ট হলো, তুমি যতখানি এনার্জি লস করলে ফ্রিকশনের জন্য, ঠিক একই পরিমাণ এনার্জি এখানে হলো। এবং একই সাথে আরো অনেক কিছু হতে পারে আমাদের এখানে, শুধু হিটই যে হবে এমন না। এটা হতে পারে তোমার সাউন্ড হতে পারে, তাই না? লাইট হতে পারে, হিট হতে পারে। তো এই মানে তোমার এনার্জি যতগুলো মানে আমাদের রূপ আছে আর কি, এনার্জি যতগুলো রূপ আছে, এটা যে কোনো একটা রূপে এরকম ভাবে কনভার্ট হতে পারে। কিন্তু সবগুলোকে তুমি যদি কনসিডার করো, আমাদের টোটাল এনার্জি মানে তাই যে সবগুলো এনার্জি আমাদের কনসিডার করতে হবে। তো সব এনার্জি কনসিডার করলে পরে আমাদের টোটাল এনার্জি তো অবশ্যই ফিক্স থাকবে। তুমি যতখানি এনার্জি খরচ করছো, তুমি ওটা খরচ করে ততখানি এনার্জি তুমি পাবে আর কি, মানে ফ্রিকশন সহ যদি তুমি কনসিডার করো। তো আমাদের তাহলে টোটাল এনার্জি সব জায়গাতে কনজার্ভ করবে, টোটাল এনার্জি কনজার্ভ করবে না এমন হবে না। তাহলে যেটা কনজার্ভ করতে নাও পারে সেটা হলো আসলে মেকানিক্যাল এনার্জি, আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি এটা কনজার্ভ নাও করতে পারে, কারণ মেকানিক্যাল এনার্জির মাঝে এটা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি ছাড়া অন্য কিছু না, অপশন থাকছে না। তাহলে কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি ছাড়াও অন্য কোনো এনার্জিতে কনভার্ট হতেই পারে যেহেতু, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টোটাল মেকানিক্যাল এনার্জি কোনো কোনো সিস্টেমের জন্য কনজার্ভ নাই করতে পারে আর কি। বিষয়টি কি এখন ক্লিয়ার হলো তোমাদের কাছে? জি স্যার। আমরা আবারও ওই যে সিম্পল পেন্ডুলাম নিয়ে আমরা আবারও একটা ইয়া করি, যেটা তোমরা ইন্টারমিডিয়েটও করো আর কি, ওই একই জিনিস পড়ে আসছে এগুলো। আমরা এবার একটা, আমরা যেটা আগে আগে যে কাজটা করলাম, ওই কাজটা যে একটা সিম্পল পেন্ডুলামের জন্য এখন যদি পরীক্ষা করে দেখি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পজিশন আগে যেরকম দেখলাম যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করে, এখন আমরা যদি এরকম ভাবে এটাকে পরীক্ষা করে দেখি যে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করে কিনা, তাহলে এটা কি পাই আমরা দেখি একটু। এখানে একই রকম ভাবে আমাদের টোটাল যে হাইট উঠেছে এটা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে, এই টোটাল হাইটটা ধরলাম ক্যাপিটাল এইচ আগের মতোই। এর মাঝে যে কোনো একটা হাইট এটা ধরলাম এটা, যেটা কিনা স্মল এইচ। আর এর যে বব এখানে রেখেছি, সে ববের মাস মনে করো স্মল এম। তাহলে সর্বপ্রথমে 1 নম্বর পজিশনে যদি এটা দেখি যে 1 নম্বর পজিশনে যখন আছে এই সিম্পল পেন্ডুলামটা, তো তখন আমাদের টোটাল এনার্জি কেমন হয়। মানে এটাকে জাস্ট একটা এরকম ভাবে সরিয়ে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসছি ইকুইলিব্রিয়াম থেকে, এবং ছেড়ে দিলে পরে সেটা আগের অবস্থান থেকে এরকম ভাবে জাস্ট এটা সুইং করতে থাকবে। তো তাই যদি হয়, তাহলে 1 নম্বর পজিশনে আমাদের যে টোটাল মেকানিক্যাল এনার্জি EM1 ইকুয়ালস টু, এটাতে কাইনেটিক এনার্জি 0 যেহেতু আমরা এখানে ধরে আছি কোনো কাইনেটিক এনার্জি নাই, তাহলে প্লাস পটেনশিয়াল এনার্জি হলো পটেনশিয়াল এনার্জি হলো mg, এবং হাইট কত ক্যাপিটাল এইচ আগের মতো। তাহলে এটা আবারও mg ক্যাপিটাল এইচ। যদি 2 নম্বর পজিশন যদি আমরা কনসিডার করি, আমরা ফার্স্ট যাবো এখানে, কারণ আমরা আগে করলাম এটা। স্যার এখানে মধ্যবর্তী কোণের হিসাব কিতাব আছে নাকি কোনো? হ্যাঁ, কোণের হিসাব দিয়ে করতে পারো তুমি, এবং এটা যদি করো তাহলে একই হবে, কোণের ও হিসাব দিয়ে আচ্ছা করলেও স্যার। একই হবে। জি স্যার। কোণের হিসাব দিয়ে করা যায়, আমরা এখান থেকে যে পরিমাণ গেলাম ওটা mg cos থিটা নিয়ে তুমি করতে পারো, একই হবে। তো যাই হোক, তাহলে EM2, তাহলে EM2 2 নম্বর পজিশনে আমাদের যেটা হবে সেটা কত হবে, তাহলে একই রকম ভাবে যে 2 নম্বর পজিশন আমাদের যেহেতু যখন এটা ছেড়ে দিলে,
এখানে আমাদের এই 1 নম্বর পজিশন যখন আমরা ছেড়ে দিলাম তখন এখানে আমাদের এটা কাইনেটিক এনার্জিও থাকবে, পটেনশিয়াল এনার্জিও থাকবে। তো তাহলে যেটা হবে সেটা হলো যে কাইনেটিক এনার্জি হবে 1/2 আগের মতোই, সরি হ্যাঁ হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম ভি এর ভ্যালুটা কত হবে? ভি এর ভ্যালুটা হচ্ছে আবারও এই যে তোমার যে 2g ক্যাপিটাল এইচ মাইনাস স্মল এইচ। কেন হলো এটা? কারণ হলো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as ওই ফর্মুলা থেকে। তারপরে প্লাস এটা হলো এবার পটেনশিয়াল এনার্জি কতখানি, পটেনশিয়াল এনার্জি এম জি স্মল এইচ, এবং ফাইনালি এটা যদি যোগ করে আগের মতোই এম জি ক্যাপিটাল এইচ এখানে থাকছে। তারপরে 3 নম্বর পজিশন যদি আমরা এক্সামিন করি যে কি হয়, 3 নম্বর পজিশনে আমাদের জাস্ট একটা ইকুইলিব্রিয়াম, যদি ইকুইলিব্রিয়াম চলে আসে তাহলে এটা স্যার কি হইলো? হ্যালো। স্যার দেখা যাচ্ছে না কিছুই। হ্যাঁ দেখা যাচ্ছে না, আমার এখানে আসলে ইলেকট্রিসিটি চলে গেছে। আমি আহ, মানে এখানে আর কোনো লাইটের ব্যবস্থা নাই আর কি। আমি তোমাদের সাথে কথা বলতে পারবো, তুমি কি দেখতে পাচ্ছ কি এখন? হ্যাঁ লেখা মনে পাচ্ছি হয় স্যার। আচ্ছা যাক। তো যেটা বলছিলাম তাহলে EM3 লেখা বোঝা তোমাদের খুবই কষ্টকর হবে এখন একটু আর কি। তাহলে EM3 ইকুয়ালস টু তাহলে কি বলতে পারি? EM3 ইকুয়ালস টু যেটা বলছিলাম তাহলে হাফ সর্বপ্রথম এম ভি স্কয়ার স্যার। কাইনেটিক এনার্জির জন্য হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে হলো এখানে যদি টোটাল এম হাইটে চলে আসছে তাহলে এম 2 2g জি ক্যাপিটাল এইচ প্লাস 2g এখানে যেহেতু ক্যাপিটাল এইচ এই যেটা আগের পজিশনে ফিরে আসছে যেহেতু ইকুইলিব্রিয়াম পজিশন, তাহলে এখানে হাইটটা 0, তাহলে 0 এটা পটেনশিয়াল এনার্জি আবার 0, তাহলে আগে যেটা ছিল আর কি এম জি ক্যাপিটাল এইচ। তাহলে এটা তো আমাদের সিম্পল পেন্ডুলামের জন্য তাহলে আমরা একই রকম ভাবে দেখলাম যে আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ করছে। তবে সিম্পল পেন্ডুলাম আমাদের এখানে যেটা এখানে সিম্পল পেন্ডুলাম ধরলাম, আবার একটু আগে যেটা ওই একটা বল উপর থেকে পড়ছে সেটা ধরেছি, এগুলোকে বলা হয় ফ্রি ফল। ফ্রি ফল মানে হলো যে এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাব ছাড়া অন্য কোনো কিছুর প্রভাব এখানে নাই। তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো হবে, আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জিটা কনজার্ভ করবে। আচ্ছা যা কারেন্ট আসছে, তাহলে টোটাল মেকানিক্যাল এনার্জি কনজার্ভ এইসব ক্ষেত্রে করবে আর কি। আর এটা যদি ফ্রি ফল না হয়, এটা যদি গ্র্যাভিটেশনাল ফোর্স ছাড়া আর অন্যান্য ফোর্স যদি এখানে ইনক্লুডেড হয়ে যায়, তাহলে এটা মানে অন্যান্য ফোর্স বলতে ডিসিপেটিভ ফোর্স, তাহলে সেক্ষেত্রে আর এটা কনজার্ভ করবে না। এখন বিষয় হলো যে তাহলে অন্যান্য ফোর্স যদি একাধিক ফোর্স যদি এখানে থাকে তাহলে মেকানিক্যাল এনার্জির বিষয়টা কি দাঁড়াবে? আমাদের যদি গ্র্যাভিটেশনাল ফোর্স মানে এক ধরনের ফোর্স ছাড়া যদি একাধিক কনজারভেটিভ ফোর্স ইনক্লুডেড হয় কোনো একটা সিস্টেমে, তাহলে এটার মেকানিক্যাল এনার্জিটা কিভাবে কনজার্ভ করবে? আমাদের এখানে তাহলে যেটা বললাম যে ইএম আমাদের টোটাল যেটা বলেছে আর কি EMI ইকুয়ালস টু EMF, মানে টোটাল মেকানিক্যাল এনার্জি মানে ইনিশিয়াল টোটাল মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু ফাইনাল টোটাল মেকানিক্যাল এনার্জি। তাহলে আমাদের টোটাল মেকানিক্যাল এনার্জি তাহলে কনজার্ভ করছে, এটা আমাদের মূল কথা। এখন তাহলে এটা যদি বলি আমরা তাহলে ইনিশিয়াল কন্ডিশনের জন্য আমরা নিচ্ছি এখানে আই, তাহলে আমরা প্রথমে বলতে পারি হলো যে EKI প্লাস EPI ইকুয়ালস টু EKF প্লাস EPF। তার মানে হলো যে তোমার এখানে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জির ইনিশিয়াল অংশগুলো ইকুয়ালস টু এটা। এখন এটা হলো আমাদের এক ধরনের কনজারভেটিভ ফোর্স যদি এখানে ইনক্লুডেড থাকে তাহলে তার জন্য আমরা এরকম ভাবে একটা ইকুয়েশন লিখতে পারি ফর সিঙ্গেল কনজারভেটিভ ফোর্স। আর যদি এখানে একাধিক কনজারভেটিভ ফোর্স যদি এখানে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব এটা হলো যে EKI প্লাস সামেশন অফ EPI ইকুয়ালস টু EKF প্লাস সামেশন অফ EPF।
বুঝছো? তাহলে এখানে আমরা সামেশন চিহ্নটা দিয়ে কি বোঝালাম যে আমাদের যে কনজারভেটিভ যে ফোর্সের জন্য যে পটেনশিয়াল এনার্জি, এটা যদি একাধিক কনজারভেটিভ ফোর্স যদি এখানে থাকে তাহলে তার জন্য আমাদের যে পটেনশিয়াল এনার্জি গুলা এটাও চেঞ্জ হয়ে যাবে। এবং স্যার যতগুলো সামেশন চিহ্ন শুধুমাত্র পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে হলো কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে এখানে এই পটেনশিয়াল এনার্জির জন্যই আমরা এখানে মূলত তোমার ইয়াটা পাবো আর কি, কি বলে এটাকে, পটেনশিয়াল এনার্জিটা পাবো হলো মূলত কনজারভেটিভ ফোর্সের জন্য। এবং কাইনেটিক এনার্জিটা পাচ্ছি হলো এটার ফলাফল। আমরা জাস্ট এখানে একটাই দেখবো, পার্টিকেল তো ভেলোসিটি একটাই, বুঝছো? আমাদের টোটাল যে পার্টিকেল একটাই এবং পার্টিকেলের স্যার ভেলোসিটিও একটাই হবে এক্ষেত্রে। স্যার নিচে যে ইকুয়েশনটা লিখলেন স্যার ওটা কি অনেকগুলো কনজারভেটিভ ফোর্স অ্যাপ্লাই করলে? অনেকগুলো, হ্যাঁ, অনেকগুলো যদি কনজারভেটিভ ফোর্স এখানে ইনক্লুডেড থাকে তাহলে তার জন্য তার মানে সেখানে যদি স্যার গ্র্যাভিটেশনাল ফোর্স এবং স্যার অন্যান্য যে ফোর্স গুলো আছে স্যার, যেমন ইলাস্টিক স্প্রিং, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, হ্যাঁ হ্যাঁ এগুলো সেই ধরনের যদি force। অ্যাপ্লিকেশন করা হয় স্যার। হ্যাঁ তার জন্য স্যার মনে করো এখন আমরা আমরা ধরে নিলাম, মনে করো যে এটা হচ্ছে আমাদের, আচ্ছা একটা এক্সাম্পলের কথা বলি। আমাদের সর্বপ্রথমে নিচে একটা কনসিডার স্যার করি, এটা হচ্ছে আমাদের আসলে কি স্যার চার্জ। পটেনশিয়াল এনার্জি কি মানে কম বেশি হবে এমনটা তো? হ্যাঁ, পটেনশিয়াল এনার্জি এখানে স্যার কম বেশি হবে, পটেনশিয়াল বাড়বে এনার্জি, আর কি। জি জি জি, সেজন্যই তাহলে সামেশন। দেখো, জি তাহলে স্যার। এখানে সর্বপ্রথম মনে করি এটা একটা চার্জ প্লেট, মনে করো পজিটিভ অ্যামাউন্ট অফ চার্জ এখানে আছে, হিউজ অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এই একটা মেটালিক প্লেটে আছে। তাহলে তুমি এর জন্য তুমি একটা পটেনশিয়াল পাবা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল, তুমি এখানে পাবা। কোন একটা পয়েন্টে মনে করো এখানে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি মনে করো ইভি, বুঝছো? সরি, এটা হ্যাঁ ঠিক আছে, দিলাম এখানে পটেনশিয়াল এনার্জি ইভি এখানে দিলাম এটা। এখন এটা আবার মনে করো গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে পড়ছে, আমরা যেখানে কাজ করছি এটা তো পৃথিবী বা যে কোনো একটা প্ল্যানেটের উপরেই। তাহলে এটা যেহেতু কোনো একটা প্ল্যানেটের উপরে, তাহলে এটা তো আমাদের অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্স এখানে কাজ করছে। তাহলে এর জন্য এই একই পয়েন্টে তুমি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালও পাবা, যেটা কিনা আমাদের ইপি, বুঝছো? তাহলে এখানে যদি কোনো একটা চার্জ আমরা রাখি, তাহলে যে কোনো একটা পজিটিভ কোনো অ্যামাউন্ট অফ চার্জ তুমি রাখলা, পজিটিভ কিউ, তাহলে তুমি পজিটিভ চার্জ যখন এখানে রাখছো, চার্জের মাসও আছে আবার এর চার্জও আছে। তাহলে তুমি মাস থাকার জন্য এটার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল পাবা, আর চার্জ থাকার জন্য এটার ইলেকট্রিক পটেনশিয়াল পাবা। সরি, আচ্ছা তাহলে আমাদের যেটা বললাম আর কি, যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা পাবো হলো, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল পাবো হলো চার্জ, মাস থাকার জন্য, ভর থাকার জন্য, আর ইলেকট্রিক পটেনশিয়াল পাবো হলো চার্জ থাকার জন্য। তাহলে টোটাল যেহেতু এখানে দুই ধরনের পটেনশিয়াল ইনক্লুডেড, তাহলে আমরা এখানে যদি টোটাল পটেনশিয়াল কত হবে এটা বলি, তাহলে আমরা এই দুইটাকে জাস্ট যোগ করে দিব। এরকম একই সাথে আরো থাকতে পারে, আমাদের এই চার্জটাকে মনে করো কোনো একটা ইলাস্টিক সিস্টেম দিয়ে আমরা যদি এটাকে ইনক্লুডেড করে রাখি, তাহলে আমাদের এখানে ইপি বা ইই আমরা এখানে রাখতে পারি। ধরো এটা চার্জটা আমরা কোনো একটা রাবারের কোনো একটা স্প্রিং দিয়ে এরকম ভাবে এর সাথে কানেক্ট করে রেখেছি, এবং সেটা একটু ইয়া অবস্থাতে আচ্ছা, এভাবে রেজিস্টরের মতো হয়ে গেল, এটা এইভাবে না আঁকাই, মনে করো এরকম ভাবে একটা স্প্রিং দিয়ে এর সাথে এরকম ভাবে এটা কানেক্টেড আছে, এটা একটা স্প্রিং, বুঝছো? এটা আঁকাতে গেলে পরে আমরা ইন্ডাক্টর যেভাবে আঁকাই ওভাবে একটা স্প্রিং আমাদের এইভাবে আঁকাতে হয় আর কি। এটা ইন্ডাক্টর হওয়ার কারণ নাই, এটা একটা স্প্রিং। এই স্প্রিং এর ইলাস্টিক এনার্জির জন্য তুমি এখানে পাচ্ছ, ইলাস্টিক পটেনশিয়াল পাচ্ছ। একই রকম ভাবে এখানে গ্র্যাভিটেশনাল থাকার জন্য তুমি এখানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইপি পাচ্ছ। আবার এই ইলেকট্রিক ফিল্ড এখানে থাকার জন্য, মানে যেহেতু চার্জ একটা প্লেট, ইলেকট্রিক ফিল্ড থাকার জন্য তুমি এখানে একটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি পাচ্ছ। তাহলে যেহেতু তিন ধরনের পটেনশিয়াল আছে এবং তিনটাই আমাদের কনজারভেটিভ ফোর্স এর জন্য তৈরি পটেনশিয়াল, তাহলে আমাদের এখানে টোটাল পটেনশিয়াল আমরা যদি বলি, তাহলে এখানে তিনটাকে আমরা জাস্ট যোগ করবো আর কি। একজন মেসেজ দিয়েছে 12টার দিকে আমাদের একটা ক্লাস আছে। হাই ক্লাস হয়। হ্যাঁ আছে, তাহলে ক্লাস হবে, সমস্যা কি? আমাদের তো 12টা এখন বাজেনি, আরো 4 মিনিট আছে, তাই না? যাক, তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা বলো, আমরা ক্লোজ করি তাহলে, যেহেতু তোমাদের ক্লাস আছে স্যার আমি বলছো। এই জিনিসটা ক্লিয়ার হই নাই স্যার, যে কাইনেটিক এনার্জির কোনো সামেশন নাই, শুধুমাত্র ও আচ্ছা পটেনশিয়াল আচ্ছা, এখানে হ্যাঁ, সামেশন। এখানে তুমি মনে করো যে এতগুলো পটেনশিয়াল তুমি এখানে পাচ্ছ, এই পার্টিকেলটার কথাই তুমি চিন্তা করো, মানে চার্জটা। এখন একে যদি তুমি ছেড়ে দাও, তাহলে কি করবে? নিশ্চিন্তে এদিকে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে। স্ক্রিন অফ হয়ে গেল আমার, যাক আবারও অন করছি। আমি আবার বলছি যে এই যে কিউ চার্জটা তুমি এরকম ভাবে মনে করো একটু পরিমাণ আগে ছিল, তার সাম্যাবস্থা ছিল মনে করো এখানে, আমরা জাস্ট একটু সরিয়ে এই পর্যন্ত নিয়ে এসে রেখেছি। এখন একে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এ কি যাবে? নিচের দিকে যাবে।
তাই তো? জি স্যার। হ্যাঁ, নিচের দিকে যাচ্ছে। তাহলে নিচের দিকে যাচ্ছে এটা কয়টা পার্টিকেল? পার্টিকেল তো একটা। তাহলে আমরা যদি ভেলোসিটি মেজার করি, তাহলে এটা এই ফোর্স পটেনশিয়ালের জন্য এই ভেলোসিটি, এই পটেনশিয়ালের জন্য এই ভেলোসিটি, এটার জন্য এই ভেলোসিটি, এটা তিনটা যোগ করে আমরা টোটাল কাইনেটিক এনার্জি হিসাব করতাম। এরকম তোমার কথা, তাই তো? তো আমরা এটা তো আলাদাভাবে করতে পারছি না। পার্টিকেল তো যেহেতু আমাদের একটা, এটা আলাদাভাবে এখানে বের করতে পারছি না। তাহলে আমরা যেটা করব, এটার টোটাল ভেলোসিটি নিয়ে এর কাইনেটিক এনার্জিটা আমরা ক্যালকুলেট করব। সেই কাইনেটিক এনার্জি হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা যদি সম্ভব হতো তাহলে এটা যোগ করলে আমাদের এখানে সামেশন দিয়ে করা যেতে পারত। বুঝছো? তাহলে এটা আমরা নিলাম হলো যেহেতু পার্টিকেলটা যদি সম্পূর্ণটাই মুভ করছে এবং এই তিনটা হচ্ছে এই ফোর্স গুলার জন্য মূলত মুভ করছে, আমরা এখানে একটা নিলাম এবং এই পটেনশিয়াল গুলো আমাদের এখানে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করার সুযোগ আছে বলে আমরা এটাকে সামেশন আকারে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের সামেশন, পটেনশিয়ালের সাথে সামেশন দেওয়া আর কাইনেটিক এনার্জির সাথে সামেশন না দেওয়ার কথা আর কি। না স্যার, ক্লিয়ার হয়নি। কোনটা ক্লিয়ার হয়নি? এটাই এখন ক্লিয়ার হচ্ছে? এটা তো মনে হয় আগে লিখলে। এসমা আক্তার, এখন কি ক্লিয়ার তোমরা? আচ্ছা, আবারও বলছি, আমরা এই পার্টিকেলটা যেহেতু একটা পার্টিকেল মুভ করছে বলে আমরা এটাকে একটা মানে ভেলোসিটি আর যোগ করার কোনো এখানে অপশন আমরা এখানে নিইনি। এটা টোটাল ভেলোসিটির জন্য কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করে আমরা এখানে বসেছি। আর এর পটেনশিয়াল এনার্জি গুলো ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করার সুযোগ আছে, এই কারণে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানে পটেনশিয়াল এনার্জি নিয়ে আমরা সাম করেছি এখানে, এই আর কি। তো তাহলে যদি আর কোনো সমস্যা না থাকে আমরা শেষ করি। তাহলে তোমাদের বলছো এভাবে ক্লাস নিলে সুবিধা বেশি আমাদের স্লাইডে। এভাবে ক্লাস নেবেন স্যার? কে বললো এটা? এভাবে ক্লাস নিবেন, এটা কে বললে? আমি নামটা দেখিনি, একটু বলবে কি কে বললে এটা? স্যার এখন কি স্লাইড গুলো দিয়ে দিবেন আমাদের? হ্যাঁ, স্লাইডটা দিয়ে দেবো, কিন্তু এটা আমাকে একটু ক্লিয়ার করো যে এভাবে মানে তার ভয়েসটা এরকম কে কথা বলে? এরকম ভয়েসে কি কেউ কথা বলে টিচারের সাথে? এভাবে ক্লাস নিবেন, এটা এটা ভদ্রতা না, বুঝছো? এটা এটা তুমি অর্ডার দিতে পারো না, তুমি রিকোয়েস্ট করতে পারো, তুমি একজন টিচারকে অর্ডার দিতে পারো না। ক্লিয়ার হলো কি বিষয়টা? সরি স্যার। তোমাদের সাথে খুবই ফ্রেন্ডলি, আমি অনেক ফ্রেন্ডলি। তোমাদের যে কোনো প্রবলেম আমি এটা সলভ করবো, ঠিক আছে? কিন্তু এটা টিচার স্টুডেন্ট সম্পর্ক যেটা, সেটা তোমাকে বজায় রাখতে হবে, এটা ভদ্রতা বজায় রাখতে হবে, ঠিক আছে? তো ভালো থেকো সবাই। এটা এটা পরে যেন আর না হয়। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালাম।